ঠিক আছে, আপনারা দিয়ে দিন। আমার নার্সিং প্রিন্সিপাল আপনারা সামনে আসুন। হ্যাঁ, সামনে আসুন। সবাইকে কংগ্রাচুলেশনস অন দ্য ইনঅগ্রেশন এন্ড ওপেনিং। এই বাচ্চাটার অপারেশনটা হয়েছে 12 ঘন্টা। এর একটা হার্টের একটা প্রবলেম ছিল। হ্যাঁ, এসেছিল মন্দির বাজার। ঠিক আছে, চল আপনার এদিকে ছবি তোমায় দিয়েছে। We have got an operation, but it's going to be a G+7 building. G+7 and spanning for this hospital area. Once it is built, it will be one year. You must see it. That people, they don't have to travel outside the state. You are seeing how we take care of the child well. Similarly, that is the patient. We are doing imagine that those doctors, they are not confident that you are able to Make sure that costs are economic. That's it. This is the whole infrastructure we just entered from this, which is going to be hospital, academic block which is under construction. It will be kind of finishing another 2 months time, and then those residentials, hostels, girls hostel, boys hostel, staff quarter. Those are also under construction. Under construction. Some buildings was already started. Some construction is still pending for plan approvals from KM. So some buildings are kind of, means we are waiting for the approvals. Once that comes, once approval of this also comes, we are going to go up. The problem is even plan you'll be seeing a 17 lakh square feet construction. come up with a kind of you'll be proud of We'll just take you to certain OTs and ICU just to know please. Done, DK. Done. Push. This is the CT scan. Just a glimpse of what we are trying to do. So this is the trauma. So none of the emergencies and separate CT scan. এটা খালি ট্রমা কেয়ারের জন্য এটা অনেক সেপারেট একটা এইটা খুব মানে বেনিফিশিয়াল। So this trauma ICU and everything is going to be like functional. Once it comes up, the patients are going to end up on the trauma 40 later. So 24/7 there are nurses and staff. So they are all ready and they are all enthusiastic to have you here. সবাই কংগ্রাচুলেশনস। Kind of a part of the infrastructure. So this is the emergency.
trauma block. Similarly, we will do spatial rotation block. We're also going to come up with a separate specialty block. I see. So separate zones in the building. So that everybody can get. Sir, emergency pharmacy, emergency pharmacy, and everything from this end. Location-wise, it is good area. আজকের এই অনুষ্ঠানের সঞ্চালিকা সহ সভামঞ্চে উপবিষ্ট সম্মানীয় জনপ্রতিনিধিরা যারা উপস্থিত রয়েছেন, সর্বস্তরের জনপ্রতিনিধি সহ যাদের আহ্বানে, যাদের অনুরোধে আজকে আমরা সকলে সমবেত হয়েছি, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কর্ণধার জগন্নাথ গুপ্ত মহোদয়, আমি তাকেও আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। উপবিষ্ট বর্ষিয়ান জনপ্রতিনিধি যারা রয়েছেন, সৌগত রয় স্থানীয় সাংসদ সহ পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ, উপস্থিত রয়েছেন বারাসাত লোকসভার সাংসদ সদস্যা কাকলি ঘোষ দস্তিদার, আমাদের রাজ্য সরকারের মন্ত্রিসভার সদস্য রথীন ঘোষ রয়েছেন, সম্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায় খড়দার বিধায়ক, উপস্থিত রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার, অজয় ঠাকুর সহ এমএলএ যারা উপস্থিত রয়েছেন। দক্ষিণ 24 পরগনা থেকে, বজবজ থেকে অশোক দেব এসছেন, উপস্থিত রয়েছেন নির্মল ঘোষ, নারায়ণ গোস্বামী, সোমনাথ শ্যাম, সনদ দে, মঞ্জু বাসু, সুবোধ অধিকারী, রফিকুর রহমান, মদন মিত্র সহ প্রবীর রাজবংশী, তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস, বুরানহুল মুকাদ্দিম, অজয় শাহ, তমালকান্তি ঘোষ, দেবাশিস ভট্টাচার্য, শান্তনু ত্রিপাঠী, বলরাম গুপ্ত, কৃষ্ণকুমার গুপ্ত এবং উর্মিলা দেবী গুপ্ত মহোদয়া, আমি সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এখানে আমার নির্ধারিত সময়ের কিছুটা আগেই এসে পৌঁছেছি। আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 4টে থেকে, আমি 3:30-এর মধ্যে এখানে প্রবেশ করেছি। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, আপনি তো সচরাচর কোনো প্রাইভেট অনুষ্ঠান বা কোনো উদ্বোধনী অনুষ্ঠানে যান না, সাধারণত আমাকে রাজনৈতিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠানেই আপনারা দেখবেন। এমনকি আমি প্রায় 14 বছরে রাজ্য সরকারেরও কোনো অনুষ্ঠানে আমি যাইনি, ফিল্ম ফেস্টিভ্যাল, বিজনেস সামিট, আমার যতটুকু পরিধি আমি ততটুকু পরিধিতেই কাজ করি এবং জীবনের কিছু জিনিস আমি মেনে কাজ করি। তেমন কি আপনার দায়বদ্ধতা যে আপনাকে খড়দায় বা সোদপুরে এসে এই হাসপাতাল উদ্বোধন করতে আসতে হলো? আমি বললাম দায়বদ্ধতা রয়েছে। কি দায়বদ্ধতা? আমি যখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এই বছরের 2 তারিখ থেকে জানুয়ারি মাসের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের ঘোষণা করে শুভ সূচনা করেছিলাম 2 তারিখ থেকে, এবং প্রায় 75 দিন সেই কর্মসূচি, প্রায় 300টা ক্যাম্প হয়েছিল বিভিন্ন বিধানসভায়, 7টা বিধানসভা জুড়ে প্রায় 75 দিন অসাধ্যকে সাধন করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মানুষকে পরিষেবা দিতে সক্ষম এবং সফল সার্থক হয়েছিলাম।
এবং সেই যে উদ্যোগ, সেই উদ্যোগে যেভাবে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং তাদের পুরো টিম আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে, খুব সম্ভবত 14 বা 15 তারিখ, একটা ছোট্ট শিশু এসেছিল আমাদের সেবাশ্রয় ক্যাম্পে মন্দির বাজার থেকে, 9 বছর বয়স। তার নাম ছিল আলতাফ হোসেন ঘোড়ামি। তার একটা শ্বাসকষ্টের একটা সমস্যা ছিল, একটা ব্রিদিং প্রবলেম হচ্ছিল বলে হাঁটতে অসুবিধা হচ্ছিল, দাঁড়াতে পারছিল না, বসতে পারছিল না, এবং আর একটু দেরি হলে ফেটাল হয়ে যেত। আমরা সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাকে জিমসে রেফার করি এবং দুদিনের মধ্যেই এক্সপার্টদের টিম বসে তার অস্ত্রোপচার করে প্রায় 12 ঘন্টা সে অস্ত্রোপচার চলেছে। আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার অস্ত্রোপচার নয়, 12 ঘন্টা সার্জারি হয়েছে। এবং তাকে যখন আমি সার্জারি করার 2 দিন পরে হাসপাতালে দেখতে গেছিলাম, তখন জিমস কর্তৃপক্ষের যারা দায়িত্বে রয়েছেন, জগন্নাথ বাবুর পুত্র সহ সবাই আমাকে অনুরোধ করেছিল যে আমাদের একটা হাসপাতাল প্রায় শেষের দিকে হয়েছে, আপনি যদি এসে একদিন উদ্বোধন করেন। আমি বলেছিলাম, আমি কারোর জন্য তো করি না, হাসপাতালে গিয়ে কোনো উদ্বোধন করা বা প্রাইভেট অনুষ্ঠানে আমি যাই না, কিন্তু আপনারা যেভাবে সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি করব, এটাই আমার দায়বদ্ধতা। এবং শুধু তাই নয়, এই যে 75 দিন ধরে এই কর্মসূচি চলেছে, এখানে একাধিক এক্সপার্ট ডাক্তারদের টিম, প্রায় 15 জন 16 জন বিশেষজ্ঞ ডাক্তার সহ 100 জনের বেশি নার্স, ল্যাব টেকনিশিয়ান, এমনকি হাজার হাজার ডায়াগনস্টিক টেস্ট করা। এখানে মিস্টার সাউ আছে, ওদের একটা ডায়াগনস্টিক সেন্টার আছে বজবজ আরতি বলে, সেখানে হাজার হাজার ব্লাড টেস্ট করা, পোর্টেবল ভেন্টিলেটর, পোর্টেবল এক্সরে মেশিন, পোর্টেবল ইসিজি মেশিন, ট্রলার, স্ট্রেচার, বেড, সব রকমের সহযোগিতা করে যেভাবে তারা এই মহৎ উদ্যোগে অংশীদার হয়ে আমাদের এই উদ্যোগকে, আমাদের এই সেবাশ্রয় কর্মসূচিকে সফল করেছে, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আশা করি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সাথে সাথে এই বিধানসভা, এই লোকসভা তো বটেই, সাথে জেলার অনেক মানুষ আগামী দিন উপকৃত হবে আমার দৃঢ় বিশ্বাস। 1200 বেডের এই হাসপাতাল আজ থেকে শুরু হতে চলেছে এবং কয়েকদিন পরেই প্রায় 200 সিটের মেডিকেল কলেজ একই সাথে শুরু হবে। বজবজে যেমন 1050 বেডের হাসপাতাল রয়েছে, 200 সিটের মেডিকেল কলেজ রয়েছে, একইভাবে প্রায় 1200 সিটের হাসপাতাল এবং প্রায় 200 সিটের মেডিকেল কলেজ এই সোদপুরে শুরু হতে চলেছে। আজ থেকে হাসপাতাল শুরু হলো এবং কিছুদিনের মধ্যে আমি আশা করি যত দ্রুত কাজ সম্পূর্ণ হবে মেডিকেল কলেজও শুরু হবে। তার সাথে সাথে যেভাবে আমাদের রাজ্য সরকার এই স্বাস্থ্য ক্ষেত্রে, বিশেষ করে বিগত 14 বছরে যেভাবে আমূল পরিবর্তন এনেছে, 34 বছর যারা ক্ষমতায় ছিল স্বাস্থ্যটাকে কার্যত রসাতলে পাঠিয়েছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড নয়, আমাদের এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন নিয়ে এসছে, নতুন মেডিকেল কলেজ থেকে শুরু করে, সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে, এসএনএসইউ ইউনিট থেকে শুরু করে, এসএনসিইউ ইউনিট থেকে শুরু করে প্রায় 1 লক্ষের উপর বেড বৃদ্ধি করা হয়েছে। যেখানে ডায়াগনস্টিক সেন্টার ছিল নামমাত্র 30-40টা, সেখানে প্রায় 4000 ডায়াগনস্টিক সেন্টার গত 14 বছরে আমাদের বাংলায় হয়েছে। শুধু তাই নয়, প্রায় 14,000 সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাংলা জুড়ে
এর সাথে সাথে স্বাস্থ্যসাথী কার্ড তো আপনারা সকলে জানেন, যেখানে কেন্দ্র সরকার বৈমাতৃসুলভ আচরণ করে একাধিক ক্লজ দিয়ে আয়ুষ্মান ভারত চালু করে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখতে চেয়েছিল। সেখানে কোনো রকম ক্লজ ছাড়া, কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছাড়া ছোট থেকে বড় 8 থেকে 80 সবাইকে, বাংলার 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে সরাসরি স্বাস্থ্য ব্যবস্থার অধীনে ভালোভাবে যাতে চিকিৎসা পায় 5 লক্ষ টাকার কভারেজ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তাদের পরিবারের যে সবথেকে বয়োজ্যেষ্ঠ মহিলা অর্থাৎ নারী ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে স্বাস্থ্যসাথী চালু করেছে। আমরা স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন সময় যেভাবে মানুষের পাশে আমাদের মানবিক সরকার দাঁড়িয়েছে, আমি আশা করি আজকের এই অনুষ্ঠানের পর, আজকের এই শুভ সূচনার পরে যারা বলতো যে বাংলায় স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের সরকার কিছু করেনি, যারা বলতো শিক্ষা ব্যবস্থায় সরকার কিছু করেনি, যারা বলতো শিল্পে সরকার কিছু করেনি, যারা বলতো আইন শৃঙ্খলায় সরকার কিছু করেনি, যারা বলতো পরিকাঠামোয় সরকার কিছু করেনি, আমি রাজনৈতিক সভা থেকে একাধিকবার বলেছি যে আপনারা তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই করুন, আপনারা জায়গা বেছে নিন যে 34 বছর আপনাদের সরকার ছিল, কি কাজ হয়েছে, আর 14 বছর আমাদের সরকার রয়েছে, এখনো 14 বছর শেষ হয়নি, কি কাজ করেছে। 10% কাজের হিসাব নিয়ে, তথ্য আর পরিসংখ্যান নিয়ে আসবেন, তারপর প্রশ্নের আঙ্গুলটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের দিকে তুলবে। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমের মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন, আমি সকলকে অনুরোধ করব বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে, কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে, বাংলাকে পেটে মারতে। আমাদের সরকার থাকার দিন পর্যন্ত বাংলার একটা মানুষকে ভাতে মারার বা পেটে মারার দুঃসাহস কেন্দ্র সরকার দেখাতে পারবে না, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে দিয়ে যাচ্ছি। এরা বিগত দিনেও চেষ্টা করেছে, গরিব মানুষের 100 দিনের টাকা আটকেছে, আবাস যোজনার টাকা আটকেছে। আমি হয়তো এখানে রাজনৈতিক বক্তব্য বলা ঠিক নয়, কিন্তু আমি এই যে এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের রায়, এই রায়ে আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, সুপ্রিম কোর্টকে মর্যাদা জানাই, আমরা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করি যে বিচার ব্যবস্থা এখনো মাথা নত করেনি এবং বিচার ব্যবস্থা নিরপেক্ষ। কিন্তু কোনো রায় যদি আমার পছন্দ না হয়, সেই জাজমেন্টকে ক্রিটিসাইজ করার রাইট কিন্তু ভারতবর্ষের সংবিধান প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিককে দিয়েছে। এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষের প্রতি ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ এবং মানসিকতা, তার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। আমি কেন বলছি, আপনি দেখুন প্রায় 59 লক্ষ জব কার্ড হোল্ডার, 10 জন 15 জন ভুল করেছে, 60 লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ। অন্যদিকে আপনি দেখুন বাড়ির ক্ষেত্রে কোথাও কোনো যদি সরকারের কাছে কোনো কমপ্লেন এসছে, তৎক্ষণাৎ সরকার ব্যবস্থা নিয়েছে, তদন্ত করেছে। 2-4 জন 5 জন 10 জন 15 জন, আমি তর্কের খাতিরে ধরলাম 100 জন 1000 জন যদি ভুল করে থাকে, তার শাস্তি সেই 1000 জনকেই দিতে হবে। আপনি 1000 জনের জন্য 17 লক্ষ লোকের বাড়ি আটকে রাখতে পারেন না। যদি
অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, তার বিরুদ্ধে তদন্ত হোক, তাকে শ্রীঘরে পাঠান, তার চাকরি যাক, তাকে টাকা ফেরত দেওয়া করান। কিন্তু কিছু অযোগ্য লোকের জন্য আপনি প্রায় 16-17 হাজার যোগ্যদের চাকরি কেড়ে নিতে পারেন না। আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে, পুরোটা বাতিল করে দাও। আচ্ছা বলুন তো, এই হাসপাতালে 100 জন ডাক্তার, পরবর্তীকালে 300-400 জন ডাক্তার কাজ করবে, 1000 জন স্টাফ কাজ করবে। কেউ যদি কোনো ভুল করে থাকে, হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া উচিত। একজন পৃথক বা দুজন পৃথক বা 5 জন পৃথক যদি ভুল করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, কেউ তো বারণ করছে না। কিন্তু 5 জনের ভুলের শাস্তি আপনি 5000 লোককে দেবেন? 100 জন ভুলের শাস্তি আপনি 17 লক্ষ লোককে দিয়েছেন। 17 লক্ষ তো আমি কম বলছি, আমি খালি আবাস আর আবাস প্লাসের তালিকা বলছি। যদি আপনি প্রকৃত অর্থে প্রকৃত প্রাপকের সংখ্যা বার করেন, 50 লক্ষ মানুষের বাড়ির টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। এই স্বাস্থ্য ক্ষেত্রে ক পয়সা দিয়েছে কেন্দ্র সরকার? স্বাস্থ্যমন্ত্রীকে বলুন পরিসংখ্যান নিয়ে আর শ্বেতপত্র প্রকাশ করে যে অন্য রাজ্যে কত টাকা দেওয়া হচ্ছে আর বাংলায় কত টাকা দেওয়া হচ্ছে, প্রকাশ করুক কি কাজ করা হয়েছে। এমনকি আমি যখন ডায়মন্ড হারবারে 2024 সালের প্রথম দিকে বার্ধক্য ভাতার শ্রদ্ধার্ঘ প্রকল্প শুরু করি, তখনও যাতে আমি এটা না করতে পারি সে কারণে বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি পাঠানো হয়েছে, আমাকে ভয় দেখানো। আবার আমরা যখন সেবাশ্রয় করেছি, যারা 12 লক্ষ মানুষকে বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা পৌঁছে দিয়েছে, ওষুধ পৌঁছে দিয়েছে, বিভিন্ন রকমের টেস্টের রিপোর্ট পৌঁছে দিয়েছে, তাদের অস্ত্রোপচারের ব্যবস্থা করেছে, তাদের হাসপাতালে ভর্তি করে বিভিন্ন রেফারেল সেন্টারে পাঠিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। বিভিন্ন ট্যাক্স অথরিটিকে দিয়ে চিঠি করানো হচ্ছে যাতে আমি পিছিয়ে যাই। আমি জোর গলায় বলছি, এখানে মিডিয়ার প্রতিনিধিরা আছে, 5 বছর 6 বছর 7 বছর ধরে আমি ইডি সিবিআই এর বিরুদ্ধে লড়াই করছি, লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। তোমার সিবিআই আমার কাঁচকলা করেছে আর আগামী দিন কাঁচকলা করবে। আমি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এসেছি, মানুষকে পরিষেবা দেবো। কেউ কেশাগ্র স্পর্শ করে দেখাও মানুষের ক্ষমতা কি, আগামী দিন লেজে গোবরে বুঝিয়ে দেবো। আমাদের কাজ মানুষকে পরিষেবা দেওয়া। আমরা যারা এখানে রয়েছি, যারা জনপ্রতিনিধিরা রয়েছি, মাথায় রাখবেন যারা ডাক্তাররা রয়েছেন, চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন, আমাদের সকলের দায়িত্ববান হওয়া উচিত, দায়িত্বশীল হওয়া উচিত। আমি একজন জনপ্রতিনিধি, কিন্তু আমি একজন দায়িত্ববান জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হয়ে গিয়ে খালি ভোটে জিতে আমার কাজ শেষ নয়। এখানে অনেক মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে আমি দেখতে পাচ্ছি। ডায়মন্ড হারবার থেকেও বজবজের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এসছে। আমি আপনাদের বলছি, ডায়মন্ড হারবারে আমি যখন কাজ শুরু করেছিলাম, অনেকে ডায়মন্ড হারবার মডেল নিয়ে তাচ্ছিল্য করেছিল, হাসি ঠাট্টা করেছিল যে ডায়মন্ড হারবার মডেল ও তো কিছুই না। আমি 10 বছরে ডায়মন্ড হারবারে 5580 কোটি টাকার কাজ করেছি। বিজেপি, সিপিএম, কংগ্রেসের কোন নেতা এলে পরিসংখ্যান হাতে তুলে দেবো, চ্যালেঞ্জ করছি, 1 ঘন্টা সময় লাগবে। 10 বছরে। শুধু তাই নয়, কোভিড মহামারীর সময় 10 দিনে আমরা ডক্টরস অন হুইলস করে 12% পজিটিভিটি রেট 2%-এ নামিয়ে এনেছিলাম। কোভিড মহামারীর প্রথম ঢেউয়ের সময় কল্পতরু করে প্রায় 4 লক্ষ পরিবারের বাড়িতে আমাদের 10,000 ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে খাবারের ব্যবস্থা করেছিল, যাতে
কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনের ঘোষণার কারণে কাউকে অভুক্ত রাতে ঘুমাতে না হয়, শুতে না হয়। এটাই ডায়মন্ড হারবার মডেল। আর গত নির্বাচনে বাংলার সমস্ত রেকর্ড ভেঙে 7,10,000-এর বেশি ভোটে মানুষ আমাকে নির্বাচিত করেছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। আর গতকাল যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব আমরা 3 বছর আগে শুরু করেছিলাম, ক্যালকাটা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে প্রিমিয়ার বি, প্রিমিয়ার এ, আই লিগ থার্ড, আই লিগ সেকেন্ড, আজকে বাংলা থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান আর মোহামেডানের পরে চতুর্থ বাংলার ক্লাব যে আই লিগে কোয়ালিফাই করেছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। চাইলে অনেক কিছু হয়, কেন হবে না? যারা কুৎসা করছে তাদের কাজ কুৎসা করা, আমরা জনপ্রতিনিধি, আমরা কাজ করব। আমি মনে করি যারা চিকিৎসকরা রয়েছে তারা তো মানুষরূপী ভগবান। তারা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছে, আজকে যারা হাসপাতালের সাথে যুক্ত, যারা কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছেন বিভিন্ন হাসপাতালের, শুধু জিমস নয়, যারা 70-75 দিন ধরে সেবাশ্রয়ের সাথে যুক্ত ছিলেন, আমি তাদের নতমস্তকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা যেভাবে সার্ভিস দিয়ে, পরিশ্রম দিয়ে 12 লক্ষ মানুষকে আপনারা দেখেছেন, সময় দিয়েছেন। কেউ এক্সরে করেছে, কেউ ইউএসজি করেছে, কেউ ইসিজি করেছে, কেউ দাঁতের ডাক্তার হলে ডেন্টাল কেয়ারের দায়িত্বে ছিলেন, তারা দেখেছেন। এমনকি প্রায় 1000-এর উপর লোকের আমরা বিনামূল্যে, বিনা পয়সায় ক্যাটারেক্ট বা ছানি অপারেশনের ব্যবস্থা করেছি। আমি বিশ্বাস করি যারা জনপ্রতিনিধিরা আছেন, আপনাদের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। আমি জগন্নাথ গুপ্তর কর্তৃপক্ষকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমি খালি একটা অনুরোধ আপনাদের করব, যে চিকিৎসা এখন বিভিন্ন প্রাইভেট হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা করাতে গেলে এতই জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বা দৈনন্দিন জীবনেরও নিত্য প্রয়োজনীয় জিনিস বা ওষুধপত্রের উপর এই এখনই আপনারা দেখবেন কেন্দ্র সরকার 800টা ওষুধের উপর আলাদা করে জিএসটি বসিয়ে তাদের দাম বাড়িয়ে দিয়েছে, প্রায় 800টা। এবং একাধিক জীবনদায়ী ওষুধ যার 1000 টাকা দাম ছিল 5000 টাকা করে দিয়েছে, 500 টাকার ওষুধ 2000 টাকা করে দিয়েছে। আমি খালি আপনাদের অনুরোধ করব, মানুষকে চিকিৎসা করাতে গিয়ে যাতে সর্বহারা না হতে হয়, সর্বশান্ত না হতে হয়, ঘটি বাটি বিক্রি করে চিকিৎসা না করতে হয়। নিম্ন মধ্যবিত্ত তাদের নাগালে যাতে চিকিৎসাটা থাকে, চিকিৎসা পরিষেবাটা পায়, এটুকু আপনারা সুনিশ্চিত করবেন। আমার এটুকুই অনুরোধ থাকলো আপনাদের কাছে। মানুষের জীবনের যেটুকু সঞ্চয় আমি দেখেছি, কেউ 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা সারা জীবন পরিশ্রম করে সঞ্চিত করে রেখেছে, যে কেউ যদি পরিবারের কোনো রকম কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তার চিকিৎসার জন্য রাখবো। পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে 7 দিন হাসপাতালে ভর্তি হলো, তার 5 লাখ টাকা বিল হলো। কেউ 10 দিন ভর্তি হলো, তার 10 লাখ টাকা বিল হলো। বড় বড় হাসপাতালগুলো তো যত বড় হাসপাতাল তত বড় বিল করছে, তত লম্বা বিল করে, তত বেশি দাম। আমি আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রত্যেকটা প্রাইভেট হাসপাতালের কর্তৃপক্ষকে অনুরোধ করব যে চিকিৎসা যাতে সাধারণ মানুষের নাগালে থাকে, মানুষকে যেন সর্বশান্ত না হতে হয়, এইটুকু আপনারা নজরদারি রাখবেন। এইটুকু কাজ করলে ঈশ্বরের কাছে, সর্বশক্তিমানের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে অনেক আশীর্বাদ পাবেন। জীবনে অর্থ সব নয়। অর্থ কামাতে গিয়ে 4টে মানুষকে যদি আমি মৃত্যুর মুখে ঠেলে দিই, এর থেকে বড় পাপ আর কিছু হয় না। আমরা যখন সেবাশ্রয় কর্মসূচি শুরু করেছিলাম, আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছিল কিছু রাজনৈতিক দল, যে ওখান থেকে যদি কোনো ভুল চিকিৎসায় কেউ মারা যায় তাহলে দায়িত্ব কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরে 12 লক্ষ লোককে চিকিৎসা দিয়েছি, একটা মানুষকে খালি হাতে ফিরতে দিইনি। খালি ডায়মন্ড হারবার নয়, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 18,000-এর বেশি পেশেন্ট এসছে, যারা পরিষেবা পেয়েছে এবং পরিষেবার ব্যবস্থা আমরা করেছি। যদি তার পরিষেবার ব্যবস্থা আমরা বাংলায় না করতে পারি,
যেমন কিছু নিউরোলজিক্যাল কেস আছে যাকে সাউথ ইন্ডিয়ায় ব্যাঙ্গালোরে আমাদের পাঠাতে হয়েছে, তাদের যাতায়াতের ব্যবস্থা করেছি, আমি নিজে চিঠি লিখে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করিয়েছি। এইটুকুই তো আমাদের কর্তব্য, দায়বদ্ধতা, কাজ। এই জন্যই তো মানুষ জনপ্রতিনিধিকে নির্বাচিত করে। আমি সর্বস্তরের জনপ্রতিনিধিকে অনুরোধ করব যে আজ থেকে আপনারা যেখানে যতটুকু সীমাবদ্ধ পরিধির মধ্যে, শুধু আমি এমপি এমএলএদের কথা বলছি না, এমনকি পঞ্চায়েতেরও যদি কোনো সদস্য থাকে, একটা ওয়ার্ডেরও কাউন্সিলর থাকে, আপনার যতটুকু পরিধি রয়েছে আপনি চেষ্টা করুন মানুষের পাশে দাঁড়ানো, এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা বজায় রাখুন এবং তার সাথে সাথে মানুষকে অবগত করুন যে মিথ্যা প্রচার হচ্ছে যে কেন্দ্র সরকারের বৈমাতৃসুলভ আচরণের পরেও একটা রাজ্য নিজের পায়ে দাঁড়িয়ে মানুষকে পরিষেবা নিজের কোষাগার থেকে দিয়েছে, কারোর দয়া দাক্ষিণ্যে নয়। এটা মানুষকে বলতে হবে, মানুষকে বোঝাতে হবে। আমি আরেকবার আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজকে আরেকবার কৃতজ্ঞতা জানিয়ে, আজকের এই ক্যাম্পাস যেটা 24 একর জমির উপর প্রায় তৈরি এবং প্রায় 1200 বেডের হাসপাতাল এবং বিভিন্ন ডিপার্টমেন্ট হবে এবং কয়েক মাসের মধ্যে আমি আশা করি মেডিকেল কলেজটাও শুরু হবে, যেখান থেকে শুধুমাত্র আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে আগামী দিনের ডাক্তারও নয়, মানুষের মতো মানুষ এবং দায়িত্ববান ডাক্তার, দায়িত্বশীল ডাক্তার, দায়িত্বশীল জনপ্রতিনিধির মতো দায়িত্বশীল ডাক্তার তৈরি হবে, যারা আগামী দিন মানুষকে পরিষেবা দেবে, পাশে দাঁড়াবে এবং মৃত্যুর মুখ থেকে মানুষকে বার করে নিয়ে এসে মানুষের জীবন ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করে দেওয়া, তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে জীবন দান করা। আমি আশা করি এই মহৎ কাজে আগামী দিন আপনাদের এই অধ্যায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি, 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকোকার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি, ইইজি, পিএফটি, এমসিভি, ইএমজির সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্সরের সুবিধাও। ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর নিপুণ মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, যেমন আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন, এই আশা নিয়ে আপনাদের কাছে বড়। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।